আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। সম্মানিত দর্শক, আমেরিকার মাটিতে নজিরবিহীন ছাত্র আন্দোলন শুরু হয়েছে। আমেরিকার ইতিহাসে কখনই এরকম ছাত্র আন্দোলন হয়নি। সারা দুনিয়াতে ছাত্র আন্দোলনের যে ইতিহাস, সেই ইতিহাস হলো ছাত্ররা যখন রাস্তায় নামে তখন তারা কখনোই খালি হাতে ফিরে না এবং তারা স্মৃতি রেখে যায়। কখনো কখনো নিজেরা নিঃশেষ হয় বটে, কিন্তু তাদের যে আন্দোলন, সে আন্দোলনের ফলাফল তারা পৃথিবীবাসীর জন্য রেখে যায়। আর উন্নত বিশ্বের মতো দেশগুলোতে ছাত্র রাজনীতিতে, যেখানে ছাত্র রাজনীতি আমাদের দেশের মতো নয়, তো সে সকল দেশের মধ্যে যখন এটি ভাইরাস আকারে ছড়িয়ে পড়ে ছাত্র বিক্ষোভ, সেখানে বিজয়টা শতভাগ। কাজেই আমেরিকাতে যে ছাত্র আন্দোলন শুরু হয়েছে ফিলিস্তিনি জনগণের পক্ষে, আর স্পষ্ট করে বললে হামাসের পক্ষে, গাজার পক্ষে, ইসরায়েলের বিপক্ষে এবং আমেরিকার যে এস্টাবলিশমেন্ট রয়েছে, যারা সবসময় জায়োনিজম অর্থাৎ ইহুদিবাদকে প্রশ্রয় দেয় এবং মুসলিম বিরোধী কর্মকাণ্ড চালায়, তাদের বিরুদ্ধে দলমত নির্বিশেষে মার্কিন যুক্তরাষ্ট্রের ছাত্ররা লাগাতার আন্দোলন শুরু করেছে। এবং সেটা জেনা তেন আন্দোলন নয়। আমেরিকার একেবারে প্রথম সারির 40টি বিশ্ববিদ্যালয়, যেখানে কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ের মতো দুনিয়া কাঁপানো বিশ্ববিদ্যালয় রয়েছে, তো এই সকল বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক তারা রাস্তায় নেমে এসছেন, তাঁবু গেড়ে দিনের পর দিন, রাতের পর রাত ক্যাম্পাসে থেকে তারা এই ফিলিস্তিনি জনগণের পক্ষে সংহতি জানাচ্ছেন। ইসরায়েলকে যেন আমেরিকা সমর্থন না দেয় সেই ব্যাপারে দাবি জানাচ্ছেন এবং ক্রমশ তারা বিক্ষুব্ধ হয়ে পড়ছেন, নিয়ন্ত্রণহীন হয়ে পড়ছেন। তারা তাদের ক্যাম্পাসে যে সকল মুসলমান ভাই বোনেরা রয়েছেন, তাদেরকে নিজেরা ব্যারিকেড দিয়ে ওই ক্যাম্পাসের মধ্যে নামাজ পড়ার সুযোগ করে দিচ্ছেন। পুলিশ তাদেরকে ধরছে, অর্থাৎ অ্যারাবিক বা ফিলিস্তিনি কোনো ভাই বা বোন ওই ক্যাম্পাসে যদি পড়েন বা আসেন, তাদেরকে গ্রেপ্তার করছেন। কিন্তু সবাই যেভাবে একটা শহীদি হাসি দিচ্ছেন, গাজীর হাসি দিচ্ছেন, বিজয়ের হাসি দিচ্ছেন, সামাজিক মাধ্যমে এগুলো ছড়িয়ে পড়ছে। আর আমেরিকার যে এস্টাবলিশমেন্ট তাদেরকে কাণ্ডজ্ঞানহীন করে ফেলেছে। একটি ভিডিওতে দেখলাম যে একটি বিশ্ববিদ্যালয়ের একজন প্রফেসর, মহিলা প্রফেসর, তাকে যে নির্মমতা নিয়ে পুলিশ গ্রেপ্তার করলো মহিলাকে। মহিলা বলল যে আই এম এ প্রফেসর, কিন্তু তারপরেও তাকে 2 হাত ধরে একেবারে শুয়ে ফেললো পুরুষ পুলিশ, একবার উপর করে শুয়ে বাড়া দিয়ে তারপরে পিঠ মোড়া করে যেভাবে হ্যান্ডকাপ পরালো, সেই তুলনায় আমি মনে করি বাংলাদেশের পুলিশ তো দেবতা। আমেরিকারই যদি হয় পুলিশের চরিত্র, সেক্ষেত্রে বাংলাদেশের পুলিশ সম্পর্কে আমরা যে নেতিবাচক কথা বলি, আমাদের উচিত হলো পুলিশের আইজি সাহেব থেকে শুরু করে কর্তা ব্যক্তিদেরকে সালাম করা, যে আমরা এখনও ওইরকম নৃশংস অবস্থায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোনো মহিলা অধ্যাপকের সঙ্গে যদি আমেরিকান পুলিশ যেটা করেছে, এটি বাংলাদেশ পুলিশে কেউ করতেন, সারা বাংলাদেশে কিয়ামত হয়ে যেত। কিন্তু আমেরিকাতে এই জিনিসগুলো চলছে। তো আমেরিকার জন্য এটা এই মুহূর্তে খুব একটা টাফ টাইম। প্রথমত সেখানে নির্বাচন খুব সন্নিকটে, জাতীয় নির্বাচন, সেটি নিয়ে যারা এখন ক্ষমতায় রয়েছেন মিস্টার জো বাইডেন এবং তার প্রশাসন রীতিমতো মারাত্মক চাপের মধ্যে আছেন। দ্বিতীয়ত বাইডেনের যে প্রতিপক্ষ মিস্টার ডোনাল্ড ট্রাম্প, তিনি তালি বাজাচ্ছেন এবং পেছন থেকে উস্কে দিচ্ছেন। আবার অন্যদিকে মিস্টার বাইডেন তিনিও বাংলাদেশ বা ভারতের পদাঙ্ক অনুসরণ করে মিস্টার ট্রাম্পকে নির্বাচন থেকে দূরে সরানোর জন্য, ট্রাম্পের পথে বাধা সৃষ্টি করার জন্য রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে, সেখানে এফবিআইকে ব্যবহার করে, বিচার বিভাগকে ব্যবহার করে, পার্লামেন্টকে ব্যবহার করে, সিনেট কমিটিকে ব্যবহার করে, যত নেতিবাচক বিষয় আছে, এমনকি মিডিয়াকে ব্যবহার করে সব কিছু করার চেষ্টা করছেন। অন্যদিকে আন্তর্জাতিক অঙ্গনেও তাদের জন্য মারাত্মক ঝুঁকি নিয়ে আসছে, বিশেষ করে মধ্যপ্রাচ্যে হামাসের উপর নির্দয় আচরণ ইসরায়েলের,
এবং সেই ইসরায়েলকে যখন সেই কয়েকশো বিলিয়ন ডলার অনুদান দিতে যাচ্ছে এবং ইউক্রেনকেও তারা দিতে যাচ্ছে, তাদের যে ক্ষেপণাস্ত্র, এক একটা ক্ষেপণাস্ত্রের দাম $100 কোটি, $1 বিলিয়ন, এরকম অসংখ্য ক্ষেপণাস্ত্র তারা ইউক্রেনকে দিতে যাচ্ছে রাশিয়ার বিরুদ্ধে। এবং এই ক্ষেপণাস্ত্রগুলো এখন আমেরিকার জন্য এমন বিপদ হয়ে যাচ্ছে যে এগুলো হ্যান্ডেল করার মতো জনশক্তি, টেকনোলজি ইউক্রেনের নেই। ফলে অকাতরে মার্কিন যে অস্ত্রগুলো ইউক্রেনের হাতে যাচ্ছে, ইউক্রেন এগুলো রাখতে পারছে না, রাশিয়া এগুলো দখল করে নিচ্ছে, এগুলো আবার চীনে চলে যাচ্ছে, মধ্যপ্রাচ্যের যোদ্ধাদের হাতে চলে যাচ্ছে, এবং সেই অস্ত্রগুলো, একই অস্ত্রগুলো হুতিদের হাতে চলে যাচ্ছে, হামাসের হাতে চলে যাচ্ছে, এবং তারা উল্টো আবার সেগুলো দিয়ে ইসরায়েলের উপর আক্রমণ করছে এবং আমেরিকার উপর আক্রমণ চালাচ্ছে। এরকম একটা টাফ এবং ক্রিটিক্যাল যে অবস্থা আমেরিকার জন্য সৃষ্টি হয়েছে, এটি কখনো হয়নি। এরপরে ইউরোপে তাদের অবস্থা খুব খারাপ। ইউরোপে তারা সেই রাশিয়ার জুজুর ভয় দেখিয়ে দীর্ঘদিন যাবৎ ন্যাটোকে যেভাবে চাঙ্গা রেখেছিল, সেই ন্যাটো আর আগের মতো কার্যকর নেই। ন্যাটো এখন বলা হয় যে তার দাঁতও নেই, নখও নেই, নখদন্তহীন একটি প্রতিষ্ঠান। তো সেই ন্যাটোর না থাকার কারণে ইউরোপের মধ্যে এখন আর আমেরিকার প্রতি সেই ভক্তি শ্রদ্ধা নেই। রাশিয়াকে তারা ভয় করছে ঠিকই, কিন্তু রাশিয়াকে প্রতিহত করার মতো ন্যাটোর যে দাপট আজ থেকে 30-40 বছর আগে, যে বিশেষ করে রোনাল্ড রিগানের আমলে, জর্জ বুশের আমলে ছিল, এটা এখন নেই। ফলে ইউরোপে আমেরিকা তাদের কর্তৃত্ব হারিয়েছে, এবং ডোনাল্ড ট্রাম্প বলেই দিয়েছে যে তিনি যদি আসেন তাহলে ন্যাটো সম্পর্কে তিনি আরও কঠোর সিদ্ধান্ত নেবেন এবং ইউরোপকে পুরোটা তার ব্যয় বহন করতে হবে, এবং তাই যদি হয় ন্যাটো ভেঙে যাওয়ার সম্ভাবনা খুব বেশি। এর কারণ হলো ন্যাটোর বেশিরভাগ ফাইন্যান্স আমেরিকা করে থাকে। এরপর যদি এশিয়ার দিকে তাকান, এশিয়াতে এখন আসলে তাদের বন্ধু বলতে দক্ষিণ কোরিয়া এবং জাপান। ভারত এখানে ডুয়েল খেলছে, পাকিস্তান এখন তাদেরকে ছেড়ে চলে গিয়েছে, বাংলাদেশকে তারা বন্ধু বানানোর চেষ্টা করছে বিভিন্নভাবে, কিন্তু তারা পেরে উঠছে না। এখানে তাদের যে মেশিনারিজগুলো রয়েছে এখন দুর্বল। যদি তাদের যে ক্ষেপণাস্ত্রে যদি বারুদ চলে যায়, গোলা বারুদ চলে যায়, ব্যাটারিগুলো ফিউজ হয়ে যায়, তো সেই রকম বাংলাদেশে তারা অনেক হম্বিতম্বি দেখিয়েছিল, ভারতকে তারা অনেক হম্বিতম্বি দেখিয়েছে, কিন্তু ভারত আমেরিকাকে আসলে একটা ছোটোখাটো বিড়াল মনে করে, খুব ছোটোখাটো বিড়াল মনে করে, কখনোই বাঘ মনে করে না। আর বাংলাদেশের যে অবস্থা হয়ে গেছে নির্বাচনে জয়লাভ করার পরে, বাংলাদেশে আমেরিকাকে বিড়ালও মনে করে না, মনে করে এটা একটা ছোট ইঁদুর, ন্যাংটি ইঁদুর। এরকম একটা মনোভাব চলে আসছে ক্ষমতাসীনদের মধ্যে। তো এই জিনিসগুলো ধীরে 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 বাড়ছে, এবং বিশ্বব্যাপী যুদ্ধকে পুঁজি করে এবং অপরকে ভয় দেখিয়ে তারা যে অর্থনীতিটাকে চালু রেখেছে, সেটা ডলার বলেন, গোল্ড বলেন এবং তেল বলেন, সেই পুরো বাণিজ্যও কিন্তু ধস নামার সম্ভাবনা শুরু হয়েছে। অন্যদিকে চীনের সঙ্গে যারা তাদের যে বাণিজ্যিক যুদ্ধ চলছে, সেই যুদ্ধে কিন্তু তারা ক্রমাগত পরাজিত হচ্ছে। তো এই অবস্থাতে দেশের অভ্যন্তরে, দেশের মধ্যে যখন নজিরবিহীন ছাত্র আন্দোলন শুরু হলো ইসরায়েলের বিরুদ্ধে, মার্কিন প্রশাসনের বিরুদ্ধে, ফিলিস্তিনের পক্ষে, মুসলমানদের পক্ষে, এটি আমি মনে করি যে মুসলমানদের কনস্টান্টিনোপল জয়, সুলতান দ্বিতীয় মেহমেদ, তিনি প্রায় 1000 বছরের ঐতিহ্যবাহী রোমান সাম্রাজ্যের রাজধানী আজকের ইস্তাম্বুল বা তৎকালীন কনস্টান্টিনোপল তিনি যেভাবে দখল করে সারা বিশ্বকে হতবাক করে দিয়েছিলেন, একইভাবে ফিলিস্তিনিদের দাবি দাওয়া নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলোতে যে ব্যাপক বিক্ষোভ হচ্ছে, আন্দোলন হচ্ছে, এবং মার্কিন জনমত যেভাবে ইসরায়েলের বিরুদ্ধে যাচ্ছে, আমি মনে করি এটি আল্লাহর একটি রহমত, এটি আল্লাহর একটি কুদরত, এবং এটি সত্য এবং ন্যায়ের যে ধর্ম, সেটির একটি বিজয়, জুলুমবাজদের পরাজয়, অন্যায়ের পরাজয়, এবং এই বিক্ষোভের যে পরিণতি, সেই পরিণতির ফলে ইসরায়েল যে রাষ্ট্রটি, সে রাষ্ট্রটি অনাগত দিনে অবশ্যই আমেরিকার যে অন্ধ সমর্থন সব জায়গাতে পেত, অর্থ এবং বিত্ত, কৌশলগত সাহায্য, সেই জিনিসগুলো খুব দ্রুত বন্ধ হয়ে যাচ্ছে।
তাহলে কি হবে? মধ্যপ্রাচ্যের মানচিত্র আরও একবার নতুন করে অঙ্কিত হবে। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন, হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।